বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি, আমার মেয়ে, দেখো, ভালো আছি সেটা বলবো না। শুধু একটা কথাই বলবো, আমার হাজব্যান্ড যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ও খুব সুন্দর একটা পরিবার পাক, ও আবার জন্ম নিক, ভালো সুস্থ সবল পরিবারে ও জন্মগ্রহণ করুক, আমি এটাই চাইবো। ওর আত্মার শান্তি কামনা করি। আর তোমাদের সাথে আমি আজকে কথা বলতে এসেছি। আজকে এই যে জানুয়ারির 28 তারিখ, তোমরা অনেকেই আমার কমেন্টে এসে জানতে চেয়েছো। পুরনো যারা আমার বন্ধুরা আছে সবাই জানে, নতুন যারা আছে তারা জানে না, সবাই জানতে এসেছে কি করে আমার হাজব্যান্ডের কি করে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমাদের কি করে বিয়ে হয়েছিল, কেন ওর বাবা মার এত রাগ, সবাই জানতে এসেছিলো। তো আমি সবটা তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না। আজকে আমি আমার হাজব্যান্ডের কী করে অ্যাক্সিডেন্টটা হলো আমি সেটাই বলবো, যেহেতু আজকে ভয়ঙ্কর 28 তারিখ, 28শে জানুয়ারি আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টটা হয়েছিল খুব ভয়ঙ্করভাবে। মানে এত কষ্ট আমার হাজব্যান্ড পেল, পৃথিবীর কোনো মানুষ জানে এত কষ্ট করে না মারা যায়। আমি ভগবানের সামনে, আমি আমার গোপালের সামনে বসে কথা বলছি, কখনো কেউ যেন এত কষ্ট ভোগ করে কেউ মারা না যায়, এটাই আমি ভগবানকে বলবো, দু হাত জোর করে তাকে বৃন্দাবনবাসী করুক, তার আত্মার শান্তি কামনা করি আমরা সবাই। তোমরাও করছো আর আমরাও করি। আমি জানি তোমাদের খুব কষ্ট হয় আমার হাজব্যান্ডের জন্য। মানুষটা না খুব ভালো ছিল, মানুষটা এমনই ছিল, তাকে ছেড়ে যাওয়া যায় না, এরকমই মানুষ ছিল। তো আজকের এই টাইমটাতেও সে ভালো ছিল, এই টাইমটাতেও সে দোকানে বসে কাজ করেছে, আমাদের বাড়িতে এসেছে, সন্ধ্যেবেলায় বাড়ি এসেছে। জানো তো, আমরা এই 28 তারিখটা সবাই মিলে পিকনিক করছিলাম বাড়িতে, আমাদের পাড়ার সবাই মিলে আমরা পিকনিক করছিলাম। আর ও যখন বাড়ি আসলো, বাড়ি আসার পরে হাত মুখ ধুলো, খেলো সবার সাথে বসে। দুপুরের খাওয়াটাও একটু দেরি হয়ে গেছিলো খেতে, তাও খেয়েছে এসে সবার সাথে। ওই লাস্ট ও বসে খেয়েছিল দুপুরবেলার টাইমটা। আর তার আগে আমার শ্বশুর শাশুড়ি, যা ভাসুর সবার সাথে খুব ঝগড়া ঝামেলা হয়েছিল, সেটা নয় তোমাদেরকে আমি এবার অন্য ভিডিওতে বলবো। আজকে সবাই একটু জেনে রাখো, আমাদের এই 28 তারিখটা আমার মেয়ের জীবনে, মানে কি বলবো, ভয়ঙ্কর দিন নেমে এসেছিল। মানে কি বলবো, ভয়ানক 28 তারিখ আমাদের জীবনে এটা। তো তারপরে আমার হাজব্যান্ডের সাথে আর আমার শাশুড়ির সাথে হয়তো বা কিছু কথা কাটাকাটি হয়েছিল, আমি আর আমার মেয়ে জানি না, আর আমাদের ওই দিদি আর দাদাও জানে না। আর দিদিকে আর দাদাকে না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, নিজের বাবা মায়ের জায়গাটাই বসিয়েছিল। তারা সেরকমভাবেই দায়িত্ব কর্তব্য পালন করে গেছে, এখনও তারা করে যাচ্ছে। তো ওখানে সেদিন রাত্রে ওই দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলো, একটু দেরি হয়ে গেছে তোমাদের যেটা বললাম। হয়ে যাওয়ার পরে না, ওর মাকে ডেকেছিল খাওয়ার জন্য, এখানে খাইনি। সেও রাগ দেখিয়ে, তেজ দেখিয়ে ওর দাদার বাড়ি চলে গেছিলো। যাই হোক, গেছিলো, এমন কোনো কথা ওকে বলেছিল যেটা ওর খুব আঘাত লেগেছিল, যার জন্য ওর মামা বাড়ি গেছিলো। আমি সেটা জানতেও পারিনি। আমি 8টা সাড়ে 8টা বাজে, আমি ভেবেছি ও দোকান ফোকানে যায়, সেরকমই বেরিয়েছে, আমার সাথে তো কোনো কথা বলে যায়নি। আর আমার মেয়েও সবার সাথে ওই নাচ গান করছিল, পাড়ার সবাই দিদিরা দাদারা ছিল, ওকে নিয়ে সবাই নাচ টাচ করছিল, পিকনিকে যেটা হয় সবাই আনন্দ করছিল, আমিও সবার সাথে কথাবার্তা বলছিলাম। তারপরে 10টা যখন বাজে, আমি ফোন করছি, দেখি ফোন ধরছে না। না, ফোন ধরেছিল, বলছে আসছি আসছি, তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, চলে তো আসে, কখনো এরকম হয় না, কে জানে এরকম হয়েছে, কেউ জানে না, আমরা যত মানুষ ছিলাম কেউই আমরা জানতাম না। তো তারপরে ও যখন গেল, ঠিক আমরা 10টা 11টা সাড়ে 11টার দিকে আমরা সবাই ফোন করছি। আমাদের পাশে এক দাদা আছে, সেই দাদার ফোন থেকে, সেই দিদিটার ফোন থেকে,
আমার দিদির ফোন থেকে, দাদার ফোন থেকে, আমার ফোন থেকে প্রায় 300 থেকে 400 বারের উপর ওকে ফোন করা হয়েছে, কেউ ফোনটাও ধরেনি। এমনকি ও তো জানতে পারছে ওর সাথে সেই টাইমটায় কি ঘটনা ঘটে গেছে, কি ভয়ঙ্কর দৃশ্য ওর সাথে ঘটেছে, আমরাও জানতে পারছি না, একমাত্র বেচারাই জানতে পারছে। আর আমার মামা শ্বশুরদের বাড়ি নাকি ও গেছিল, তো যথারীতি তার মধ্যে হচ্ছে গিয়ে ফোনটা করছে, ফোন তো ও তুলছে না। এবার না তুললে ওর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। আর সেই 28 তারিখ রাতে পুরো সারাটা রাত ও হচ্ছে গিয়ে সেইখানে পড়েছিল, পরের দিনটাও সেইখানে একই রকম ভাবে পড়েছিল। কেউ ওকে তোলেনি রাস্তার পাশ থেকে। সবার কাছে একটাই আমার অনুরোধ, এরকম মানুষ তোমরা যদি দেখো প্লিজ তোমরা একটু হয় পুলিশ স্টেশনে খবর দিয়ে দিও, নইলে তোমরা একটু দায়িত্ব করে একটু ভর্তি করিয়ে দিও হসপিটালে, অনুরোধ। আমার হাজবেন্ড খুব কষ্ট পেয়েছে, খুব 2টো দিন। তো যার জন্য, আর সমস্তটা আমার মেয়ের সামনে ঘটেছে, আমার মেয়ে সম্পূর্ণ সব জানে ওই দিনগুলো যে কি গেছে আমাদের, তাও ভাবতে পারিনি যে এই বছরটা এই দিনে মানুষটা আর আমাদের কাছে থাকবে না। আজকে 6 দিন হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা ফোন করছি কেউ ফোন ধরে না, 300-400 বারের উপরে ফোন করছি। ওই দাদা তাও আবার স্টেশন থেকে ঘুরে এসেছে যে কোথায় গেল। আর আমার কাছে আমার মামা শ্বশুরদের বাড়ির নাম্বার ছিল না, ওর ফোনে থাকতো, আমার প্রয়োজন হয়নি বলে কখনো রাখা হয়নি। তারপরে এবার ওই সেই রাত্রে আমার শ্বশুর শাশুড়িকে ওই দাদারা খবর দিয়ে গেল যে আপনাদের ছেলের তো খোঁজ পাচ্ছি না, তাহলে হচ্ছে গিয়ে আপনারা একটু দেখুন। তো এবার আমার মামা শ্বশুরদের কারোর নাম্বার ছিল না আমার কাছে, তো আমার হাজব্যান্ডের ফোনে ছিল, তখন অত প্রয়োজন হয়নি বলে রাখিনি, কেউ কী করে জানবো। তারপরে কি হলো, হঠাৎ করে আমার ভাসুরকে এবার পরের দিন আমার খুব মনে কু গাইছে, তাও সবাই মিলে আমরা বসে রয়েছি, আর তাও আমি ভাবছি যে কি হলো, এরকম তো ফোন না ধরা হয় না। তারপরে আমি আমার ওই পাশের বাড়ি দাদাকে গিয়ে বলছি, দাদা পুলিশ স্টেশনে একটু কমপ্লেন করলে ভালো হতো, ও তো ফোন না ধরা হয় না, সবাই ফোন করেছে, কারোর সারা রাতে ঘুম হয়নি। তখন দাদা বললো ঠিক আছে বৌমা তাই করো তুমি। এবার আমরা পরের দিন হচ্ছে গিয়ে কি বলে ওর নাম, ওই ইয়েতে গেছিলাম, হ্যাঁ রাত্রির বেলায় ওর মামার ছেলেরা নাকি আমার ভাসুরকে ফোন করেছিল, ওরা ফোনটা ধরেনি। 10টা-11টার দিকে আমার ভাসুরকে ফোন করেছিল, ফোনটা ধরেনি। তো যাই হোক, ও হচ্ছে চলে গেল, ধরেনি ফোন। আমাকে পরের দিন আমার মামা শ্বশুরের ছেলে বললো। এবার পরের দিন আমি আমার মামা শ্বশুরের ছেলেদের ফোন করেছি, ফোন নাম্বার জোগাড় করে। তখন তারা বললো যে বৌমা তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে কি হয়েছে, ও খুব কান্নাকাটি করছিল এসে। আমি বলছি দাদা আমি তো জানি না, আমি তো জানি এরকম ওরা ওদের সাথে ঝামেলা হয়েছে, তা ওরা হচ্ছে গিয়ে ওকে খুব টর্চার করছিল, তার জন্য হচ্ছে গিয়ে ও খুব কষ্ট পেয়েছে। তো তখন বলছে ঠিক আছে, ও তো খুব কান্নাকাটি করছিল এসে। তো যাই হোক, আমি বলছি দাদা তা কোথায় থাকতে পারে, বলছে বৌমা চলে গেছিলো রাত্রেই, ওনারাও জানে না। এবার সেই দিন ভোরবেলায় আমার ভাসুর এসে বলেছে আমার শ্বশুরকে, বলো মামা বাড়ি আছে, আমাদেরকে 6:30টার সময় এসে বলেছে মামা বাড়ি আছে। আমি ভাবছি তাহলে হয়তো বা আছে, নিশ্চিন্ত। সারাদিন যখন আমি ফোন করছি ফোন ধরছে না, তখন আবার সন্দেহ হয়েছে আমার। আমি পাশের বাড়ি দাদাকে গিয়ে তখন বললাম যে দাদা তাহলে একটু কমপ্লেন করলে ভালো হবে। বলছে ঠিক আছে বৌমা তাহলে করো। তারপরে যাই হোক আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি, তখন আমাকে ওখান থেকে যেখানে পড়েছিল সেখান থেকে ফোন করে আমাকে খবর দিয়ে বলছে যে দিদি আপনি যেখানে আছে, আপনি কে হন? বিশ্বজিৎ পালের। আমি বললাম আমার হাজব্যান্ড হয়। বলছে আপনি এক্ষুনি চলে আসুন, ওনার অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে গিয়ে দেখি ও ওই রকম অবস্থায় শুয়ে পড়ে রয়েছে, ওনারা একটু উঠে বসিয়ে ওকে চা বিস্কুট খাইয়েছে, তা ওর তো খাওয়ার সেন্স ছিল না, ওরমভাবে বসে এরকমভাবে বসেছিল। ওই অবস্থায় বারাসাত হসপিটালে ভর্তি করলাম। বারাসাত হসপিটাল থেকে বলল তখন প্রায়
8টা মতো বাজে, 8টা থেকে 12টা অবধি রাখলো, রেখে বলল ওনাকে আরজি করে ট্রান্সফার করতে হবে। সেই রাতে আবার আরজি করে নিয়ে গেলাম। আরজি করে 15 দিন মতো রাখলো। 11 দিনের দিন ওর বেডশোর ধরা পড়লো, আর 12 দিনের দিন ওর অপারেশন হলো। হওয়ার পরে ওকে 15 দিনের মাথায় ছেড়ে দিল, বাড়ি নিয়ে আসলাম। সেই থেকে আমার শুরু এই জার্নি, এই পরিশ্রম। আর আমার জানুয়ারির 23-এ এসে আমার হাজব্যান্ড আমার পাশে আর নেই। কত কথা আমাকে বলতো, গল্প গুজব সব করেছি, সমস্তটা ওর কাছে আমি শেয়ার করতাম। কে কি করেছে, কে দিয়েছে, কে দেয়নি, তোমরা কিভাবে হেল্প করছো, সব আমি ওকে বলতাম পাশে বসে বসে। তো আমার একটাই সান্ত্বনা ছিল যে ও আমার পাশে সবসময় ছিল। কেউ যদি আমাকে কিছু বলতো, প্রতিবাদ করতো, প্রতিবাদ করেও ছিল। ও আমাকে কখনো ভুল বোঝেনি, আর লাস্ট অবধি আমাকে মা বলে ডাকতো। মা, তুমি আমার মা, তোমাকে দেখে আমার নিজের মাকে আমি ঘৃণা করি, তুমি আমার জন্য এত করেছো মা, তোমাকে আমি স্যালুট জানাই, তুমি সবসময় ভালো থেকো মা। তা আমি ভগবানকে একটা কথাই বলি, আমি কারোর ক্ষতি চাই না, সবাই ভালো থাকুক। আজকে আমি একা, কিন্তু ভগবান আমার পাশে থাকবে, আমার মেয়ের পাশে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে। আমি পরের দিন আবার নিয়ে আসবো, তোমরা যা যেটা শুনতে চাইবে আমি বলবো অবশ্যই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর অবশ্যই কালকে ডিম্পি দিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, ডিম্পি দিয়ে আমাকে দিয়ে গেছে কিছু টাকা তার পেমেন্ট থেকে। ডিম্পি দিয়েও বলেছে বলতে হবে না কিছু। আর একটা আন্টি আমাকে 500 টাকা পাঠিয়েছে মেয়ের ভবিষ্য করার জন্য। আর এরকম দিদিভাইও আছে দুবাই থেকে, সেও কিছু পাঠিয়েছে। এরকম করে কিছু কিছু মানুষ পাঠিয়েছে আমাকে আমার হাজব্যান্ডের কাজটা তোলার জন্য। আছে সবাই, তোমরা আছো আমার পাশে, আমার খুব ভালো লাগছে। মেয়ের জন্য ফলও নিয়ে এসেছিলো ডিম্পি দি। তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে আগেও যেমন ছিল, এখন সবাই বেশি বেশি করে আমার পাশে থেকো, এটাই বলার। সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।